ওকে, কেমন আছো তোমরা সবাই? ওয়ালাইকুম আসসালাম স্যার, মিছিলে যাচ্ছি, পরে রেকর্ড করব। ওকে, ঠিক আছে ভাইয়া, মিছিলে যাও, সাবধানে থাকো। আর আহ, আহ, যদি ঝামেলা মনে হয় তো সেভাবেই নিজে এবং সাথে যারা থাকবে তাদের সাথে সেভাবে সেফলি চলাফেরা করবা। কারণ হতাহত হলে যে ভালো কিছু হবে এমন কিছু না, তো সাবধানের সাথে করো। আর ওকে, ওয়ালাইকুম আসসালাম। তো তোমার আমার বোর্ড ঠিকভাবে দেখা যাচ্ছে কিনা একটু বলো, আমার কথা ঠিকভাবে শোনা যাচ্ছে কিনা। তো আমাদের গ্যাপ পড়ে গেল একটু, তো আমরা একটু দ্রুতই শুরু করি, ক্লাসটা শেষ করি, এরপরে তোমাদের আরও ক্লাস আছে। তো ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাইয়া? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো ক্লাস শুরু করি। ক্লাসের ফাঁকে ফাঁকে তোমাদের কমেন্টগুলো আমি আবার দেখব। ওকে, তো আমরা প্রোগ্রামিং ইন সি এর আমরা গত দুইটা ক্লাসে প্রথম অধ্যায়েরই কিছু জিনিস দেখছিলাম, এরপরে আমাদের বাকি অংশ আজকে দেখব। তো আজকে আমাদের প্রথমে 1.5 এর এখানে আমাদের অ্যালগরিদম এবং ফ্লো চার্ট নিয়ে আমাদের শো শব্দ আসছে না, শো শব্দ আসার কারণ ফ্যান বেশি হচ্ছে কি শো শব্দ? এই গরমের মধ্যে যে গরম, এই গরমের মধ্যে যদি ফ্যান বন্ধ করে দিই তাহলে অবস্থা খারাপ। আচ্ছা আচ্ছা, এরপরে শুনতে প্রবলেম হলে তোমরা জানাও, আমি ফ্যান বন্ধ করে দিলে মনে হয় একটু শব্দ যেটা হচ্ছে ওটা চলে যাবে। ওকে, তো আমি শুরু করলাম। তো আমাদের প্রোগ্রামিং ইন সি এর আমরা প্রথম দুইটা লেকচারে আমরা কিছু জিনিস দেখছি, সেটা হচ্ছে কি যে প্রোগ্রামিংয়েরই প্রাথমিক কিছু ধারণা আর কি। তো সেই প্রাথমিক ধারণারই আজকে আমরা দেখব হচ্ছে যে অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং বাকি অংশগুলো। তো অ্যালগরিদম ফার্স্টে দেখি আমরা অ্যালগরিদম। তো অ্যালগরিদম কি, যে আমরা বলছিলাম যে যে পরিকল্পনার ধাপ সহ পড়ছিলাম পূর্বের ক্লাসে, যে ফার্স্টে সমস্যা চিহ্নিত করা, সমস্যা বিশ্লেষণ করা, এরকম অনেকগুলো ধাপের মাধ্যমে আমাদের একটা প্রোগ্রাম মানে কমপ্লিট হয় আর কি। তো সেখান থেকে আমাদের একটা ধাপ ছিল হচ্ছে অ্যালগরিদম নির্ণয় করা, ফ্লো চার্ট তৈরি করা, এরকম দুটো ধাপ ছিল। তো অ্যালগরিদম এবং ফ্লো চার্ট এখানে আসতেছে যে অ্যালগরিদম কি তাহলে। তো অ্যালগরিদম হচ্ছে যে আমরা যখন একটা প্রবলেম মানে যে কোনো মানে সমস্যা সেটা কম্পিউটারের মাধ্যমে সমাধান করার চিন্তা করব, যে আমাদের রেজাল্ট ক্যালকুলেশন করা লাগবে, সেটা আমরা কম্পিউটারের মাধ্যমে ক্যালকুলেট করতে যাচ্ছি। তো এরকম যে কোনো প্রবলেম যখন আমরা কম্পিউটারের মাধ্যমে সমাধান করার চেষ্টা করব, সেই সমাধানের জন্য আমাদের সমাধানের যে ধাপগুলো রয়েছে সেই ধাপগুলোকে আমরা ছোট ছোট অংশে ভাগ করে স্টেপ ওয়াইজ মানে একটার পর একটা যখন আমরা লিখব, সেটাকে বলা হচ্ছে অ্যালগরিদম। তো এটা বলা হচ্ছে কি, যে এভাবে বলা যায় সমস্যা সমাধানের যৌক্তিক ক্রমানুযায়ী ধাপসমূহকে অ্যালগরিদম বলা হয়। যৌক্তিক ক্রমানুযায়ী অর্থাৎ একটার পর একটা ধাপসমূহকে অ্যালগরিদম বলা হচ্ছে। তো অ্যালগরিদমের কয়েকটা বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু ইম্পর্টেন্ট, তোমাদের একটু মনে রাখবা যে অ্যালগরিদমের বৈশিষ্ট্যগুলো। তো অ্যালগরিদমের বৈশিষ্ট্য কয়েকটা, সেটা হচ্ছে যে আমি জাস্ট লিখলাম না, জাস্ট মুখে বলে দিই যে তোমাদের জাস্ট মানে আমাদের পর্যায়ক্রমিক হতে হবে, অর্থাৎ আমাদের স্টেপ ওয়াইজ ধাপগুলো যেগুলো আছে সেগুলো ধারাবাহিক ধাপ হইতে হবে। তারপর প্রতিটি অ্যালগরিদমের এক একটি সুনির্দিষ্ট কী থাকতে হবে, ইনপুট থাকতে হবে, আউটপুট থাকতে হবে। তারপরে হচ্ছে অ্যালগরিদমগুলোর মানে নির্দিষ্ট মিনিং থাকতে হবে প্রত্যেকটা স্টেপের। এগুলো হচ্ছে কি বৈশিষ্ট্য অ্যালগরিদমের। আর আরেকটা রয়েছে ফ্লো চার্ট। ফ্লোচার্ট কি, এই যে অ্যালগরিদম, এটা কি হলো সমস্যার সমাধানের ধারাবাহিক ক্রমানুযায়ী ধাপসমূহকে বা ধারাবাহিক বা ক্রমানুযায়ী ধাপসমূহকে অ্যালগরিদম বলা হচ্ছে। অর্থাৎ সমস্যা সমাধানের প্রসেসটাকে যখন আমরা ছোট ছোট অংশে ভাগ করে লিখতেছি সেটা হচ্ছে অ্যালগরিদম। আর ফ্লোচার্ট হচ্ছে এই যে অ্যালগরিদমে কি আমরা বাংলায় বা ইংলিশে লিখব, আর ফ্লোচার্ট কি, অ্যালগরিদমে যেটা লিখছি সেটাকে আমরা চিত্রের মাধ্যমে প্রকাশ করাকে বলা হচ্ছে ফ্লোচার্ট। অর্থাৎ অ্যালগরিদমের চিত্রভিত্তিক মানে গ্রাফিক্যাল রূপটাই হচ্ছে ফ্লোচার্ট। অ্যালগরিদমে যেটা বলা হয়েছে ফ্লোচার্টে সেটাই করা হয়েছে, কিন্তু সেটা কি, অ্যালগরিদম হচ্ছে নর্মাল ভাষায়, ফ্লোচার্ট হচ্ছে আমাদের গ্রাফিক্যাল ভাষায়।
তো তোমাদের এই অ্যালগরিদম এবং ফ্লোচার্ট আমাদের প্রোগ্রামের জন্য যেমন ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষার জন্য মোটামুটি ইম্পর্টেন্ট। তো এখানে তোমাদের পরীক্ষা আসে যে একটা নির্দিষ্ট প্রোগ্রাম, যেমন ধরো তোমার বললো দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয় করার প্রোগ্রামের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো। বলা হলো তিনটি সংখ্যার মধ্যে বড় সংখ্যা বের করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো। প্রোগ্রাম এক জিনিস, অ্যালগরিদম ফ্লোচার্ট আরেক জিনিস। তো তোমাদের অ্যালগরিদম ফ্লোচার্টও আসে, প্রোগ্রামও আসে। তো এই অধ্যায় প্রথম অধ্যায়ে তোমাদের এখানে অ্যালগরিদম এবং ফ্লোচার্ট নিয়ে আলোচনা করা আছে, যে এগুলা মানে কিছু জিনিস তোমাদের দেখতে হবে। তো অ্যালগরিদম জিনিসটা কি, যে আমরা নর্মালি লিখতে পারি অ্যালগরিদম, প্রোগ্রাম শুরু থেকে শেষ পর্যন্ত কিভাবে করতে হবে সেটা ধারাবাহিক বাংলা ভাষায় লিখে দিলে অ্যালগরিদম হয়ে গেল। বাট ফ্লোচার্ট লেখার জন্য চিত্রভিত্তিক গ্রাফিক্যালি যখন আমরা রিপ্রেজেন্ট করব, আমাদের প্রত্যেকটা স্টেপের কিছু মিনিং আছে আর কি, যে এটার মানে এটা, এটার মানে এটা, এটার মানে এটা, এরকম। তো সেই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে কি, যে আমাদের এই ফ্লোচার্টের সিম্বলগুলো সম্পর্কে ধারণা করতে হবে। তো ফ্লোচার্ট দুই ধরনের হয়, একটা হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট, একটা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। অর্থাৎ সিস্টেমকে রিপ্রেজেন্ট করার জন্য যে ফ্লোচার্টগুলো ব্যবহার করা হয় সেগুলো হচ্ছে সিস্টেম ফ্লোচার্ট। আর প্রোগ্রাম ফ্লোচার্ট আমাদের নর্মাল যে প্রোগ্রামগুলো আমরা করি সেই প্রোগ্রামের জন্য যে ফ্লোচার্ট ব্যবহার করা হয় সেগুলোকে বলা হচ্ছে প্রোগ্রাম ফ্লোচার্ট। তো সিস্টেম ফ্লোচার্ট আমাদের প্রয়োজন নেই, আমরা প্রোগ্রাম ফ্লোচার্টগুলো ভালোভাবে দেখব। তো প্রোগ্রাম ফ্লোচার্টের মধ্যে যদি আমরা দেখি, দেখো প্রোগ্রাম ফ্লোচার্টের কয়েকটা প্রতীক আছে, সেই প্রতীকগুলো সম্পর্কে আমাদের জানতে হবে। আমাদের ধরো একটা মানে আমাদের অ্যালগরিদমের কথা যদি বলি, অ্যালগরিদম চিত্রের মাধ্যমে উপস্থাপন করাকে ফ্লোচার্ট বলে, রাইট? অলমোস্ট এটাই। তো আমাদের ফ্লোচার্টে ধরো যে কোনো কিছু শুরু করার জন্য, শুরু বুঝাইতে গেলে মানে স্টার্ট বুঝাইতে গেলে, সেটার জন্য আমাদের এই যে এরকম ইলিপস সাইনটা দিয়ে বোঝানো হয়, যেটা হচ্ছে স্টার্ট সাইন, মানে এটা হচ্ছে স্টার্ট। তারপরে হচ্ছে শেষ বুঝাইতে স্টার্ট বা ইন্ড, মানে শুরু বা শেষ বুঝাইতে এই সাইনটা ব্যবহার করা হয়। এই ইলিপস সাইনটা ব্যবহার করা হচ্ছে শুরু বা শেষ বুঝাইতে। এরপরে ইনপুট বা আউটপুটের জন্য ব্যবহার করা হয় হচ্ছে যে আমাদের এরকম সাইন, ইনপুট বা আউটপুটের জন্য, ঠিক আছে? তো এই ইনপুট আউটপুট যখনই আমরা নেব, ধরো আমরা একটা প্রোগ্রামে ভেরিয়েবলে ইনপুট নিলাম, তিনটা সংখ্যা ইনপুট নেব। তো তিনটা সংখ্যা যখন ইনপুট নেব, এটা আমরা ফ্লোচার্টের মাধ্যমে বুঝাবো কিভাবে, এইখানে এরকম সাইন ব্যবহার করলে সেরকম বুঝতে পারবে যে এরকম সাইন আমরা এখানে লিখে দিলাম ইনপুট এ বি সি। তখন বুঝবে কি যে এবিসি কি, এবিসি তিনটা ইনপুট। এখানে ইনপুট না লিখলেও বুঝবে যে এখানে ইনপুট নেওয়া হচ্ছে। বাট ইনপুট এবং আউটপুটের জন্য এই সাইনটা ব্যবহার করা হয়। তো সেই জন্য এখানে লিখে দিতে হবে ইনপুট, তার মানে লিখে দিতে হবে আউটপুট, এরকম। তো এরপরে হচ্ছে সিদ্ধান্ত, মানে লজিক্যাল। কন্ডিশনাল অপারেশনের জন্য আমরা ব্যবহার করব ডায়মন্ড সাইন, ঠিক আছে? তো ডায়মন্ড সাইন কি, যে এটা হবে নাকি হবে না, এটা সত্য নাকি মিথ্যা, এই টাইপের যে কন্ডিশনগুলো আছে সেই কন্ডিশনগুলোর জন্য এই কন্ডিশনারের জন্য আমরা ডায়মন্ড সাইন ব্যবহার করব। সত্য হলে একটা কাজ হবে, মিথ্যা হলে আরেকটা কাজ হবে, এরকম। প্রসেস বা আমরা বলতে পারি হচ্ছে যে স্টেটমেন্ট, সেগুলোর জন্য হচ্ছে আমাদের রেক্টেঙ্গেল সাইন। তো এই সাইনটা ব্যবহার করা কিসের জন্য? প্রসেসের জন্য। যে কোনো এক্সপ্রেশন, দেখা যাচ্ছে আমরা একটা ক্যালকুলেশন করব, যে কোনো ক্যালকুলেশনের জন্য এই এক্সপ্রেশনগুলো ব্যবহার করা হয়ে থাকে। ধরো লিখলাম হচ্ছে যে এরিয়া ইজ ইকুয়াল টু পাই আর ইনটু আর, ঠিক আছে? এই যে ক্যালকুলেশন টাইপের লিখলাম না এক্সপ্রেশন, তো এগুলোকে সবগুলোকে এক্সপ্রেশন বলা হয় প্রোগ্রামে। তো এগুলো সবগুলোই হচ্ছে যে আমাদের এই প্রসেস। তো এই প্রসেসগুলো এরকম রেক্টেঙ্গেল সাইনের মধ্যে লিখতে হবে। আমরা একটা এক্সাম্পল করলে ভালোভাবে বুঝতে পারবো। তো আর এগুলোই মোটামুটি লাগে। তারপরে হচ্ছে ডিরেকশনের জন্য ব্যবহার করা হচ্ছে যে অ্যারো সাইন, ঠিক আছে? ডিরেকশনের জন্য অ্যারো সাইন। তারপরে হচ্ছে কানেকশনের জন্য হচ্ছে আমাদের সার্কেল। তো এই সাইনগুলো মোটামুটি আমাদের প্রয়োজন হবে।
তো সেজন্য আমরা এগুলাই দেখলাম আর কি। বাকি আরও কিছু আছে 2-3টা, সেগুলো আমি আর দেখালাম না, তোমরা দেখে নিও, সমস্যা নেই। বাট এগুলো হচ্ছে আমাদের লাগবে। তো আমরা দেখো, তো আমাদের ইম্পর্টেন্ট দেখে পরীক্ষা আসবে এমন দেখে যদি একটা প্রোগ্রামের কথা বলি, তোমাদের বইয়ের সমস্যা নাম্বার 1, সেটা হচ্ছে 3টে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করো। তো 3টে সংখ্যার বৃহত্তম সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট লেখো, বা শুধু ফ্লোচার্ট লেখো। এখানে একটা জিনিস বলে দিই, আমরা অ্যালগরিদম এবং ফ্লোচার্টের সংজ্ঞা পড়ার সময় একটা জিনিস বলছি, যে আমরা অ্যালগরিদমে যেটা করি সেটারই চিত্রভিত্তিক রূপ হচ্ছে যে ফ্লোচার্ট। অর্থাৎ ফার্স্টে আমাদের অ্যালগরিদম করতে হবে, দেন তারপরে আমরা সেটার ফ্লোচার্ট তৈরি করতে পারবো। অ্যালগরিদম ছাড়া ফ্লোচার্ট তৈরি করা যায় না। তাহলে কি আমাদের পরীক্ষায় যদি শুধু ফ্লোচার্ট চাই, তাও আমাদের অ্যালগরিদম তৈরি করতে হবে। আমাদের পরীক্ষায় যদি অ্যালগরিদম এবং ফ্লোচার্ট চাই, তাহলে তো তৈরি করতে হবে। তার মানে হচ্ছে আমাদের যেহেতু অ্যালগরিদম থেকেই ফ্লোচার্ট আমরা তৈরি করতে পারবো, সেক্ষেত্রে আমরা ফার্স্টে অ্যালগরিদমটা তৈরি করে নিব, তারপরে ফ্লোচার্ট তৈরি করব। তো এখন দেখো, 3টে সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয় করার অ্যালগরিদম এবং ফ্লোচার্ট যখন আমাদের তৈরি করতে বলবে, আমরা একটু লিখে নিই। 3 ঠিক আছে। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে কি, প্রথমে অ্যালগরিদম লিখতে হবে। তো আমরা অ্যালগরিদমটা লিখি। তো অ্যালগরিদম বলতেছে কি, যে সমস্যা সমাধানের ধারাবাহিক সুনির্দিষ্ট ক্রমানুযায়ী ধারাবাহিক ধাপসমূহকে অ্যালগরিদম বলা হচ্ছে। ঠিক আছে। তো ধারাবাহিক ধাপগুলো কি, ফার্স্টে আমরা কি করব, তো আমরা একটা জিনিস বলে দিই, অ্যালগরিদম আমরা ইংলিশে লিখতে পারি, আমরা বাংলা লিখতে পারি, আমরা প্রোগ্রামিং সুডো কোডে লিখতে পারি। সুডো কোড বলতে প্রোগ্রামিং এবং আমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ দুটার মাঝামাঝি যে কোডটা ব্যবহার করা হয়, এটাকে সুডো কোড বলা হয়। তো আমরা যে কোনোভাবে লিখতে পারি। তো আমি নর্মালি সিম্পল ইংলিশে লিখলাম। ঠিক আছে। স্টেপ 1 স্টার্ট, জাস্ট স্টার্ট। স্টেপ 2 তোমাদের বইতে বাংলায় দেওয়া আছে, তোমরা সেটাও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই, জাস্ট বুঝলেই হলো। 3 নাম্বার A B C। স্টেপ 3 if A greater than B and A greater than C। ঠিক আছে। তাহলে হবে হচ্ছে largest is equal to F if A greater than A then দেখো, একটু ছোট ছোট লেখা, একটু বোঝার চেষ্টা করো, আমি বলে দিচ্ছি। ঠিক আছে। তো প্রথমটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 1 কি, স্টার্ট, জাস্ট স্টার্ট, START, স্টার্ট। ঠিক আছে, আর কিছু না। আর স্টেপ 2 হচ্ছে কি, আমরা যখন প্রোগ্রাম অ্যালগরিদম লেখা শুরু করলাম, শুরু করার পরে স্টেপ 2 হচ্ছে কি ইনপুট। দেখো, আমাদের যে কোনো প্রোগ্রামের মানে প্রোগ্রাম তৈরি করতে গেলে আমাদের প্রথম কাজ হচ্ছে ইনপুট কি আর আউটপুট কি সেই জিনিসটা ঠিক করে ফেলা। তাহলে আমাদের 3টে সংখ্যার মধ্যে যদি বড় সংখ্যা নির্ণয় করতে হয়, তাহলে আমাদের ফার্স্টে 3টা সংখ্যা ইনপুট দিতে হবে, এবং আমাদের আউটপুট কি হবে, 3টে সংখ্যার মধ্যে কোন সংখ্যাটা বড় সেটা নির্ণয় করে সেটা আমাদের দেখাতে হবে। তো ইনপুট হচ্ছে 3টে সংখ্যা দিব, আউটপুটে আমরা পাবো হচ্ছে সবচেয়ে বড় সংখ্যাটা। এর জন্য কি কাজ করা লাগবে সেটাই হচ্ছে আমাদের অ্যালগরিদম।
তো আমাদের ফার্স্টে ইনপুট করলাম কি, ইনপুট 3 নাম্বার এ বি সি, এ বি এবং সি নামে 3টা নাম্বার আমরা ইনপুট দিলাম, ঠিক আছে। তো ইনপুট দেওয়ার পরে স্টেপ 3 হচ্ছে কি, ইনপুট দেওয়া শেষ, স্টেপ 3 হচ্ছে ইফ এ গ্রেটার দেন বি, অর্থাৎ এ যদি বি এর থেকে বড় হয়, এ এবং বি এবং সি 3টা নাম্বার, তো এ গ্রেটার দেন বি মানে হচ্ছে কি, এ যদি বি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে যে এবং অ্যান্ড এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ যদি সি এর থেকে বড় হয় তাহলে হচ্ছে কি, তার লার্জেস্ট ইজ ইকুয়াল টু এ, অর্থাৎ আমাদের সবচেয়ে বড় নাম্বারটা হচ্ছে এ। ইফ বি গ্রেটার দেন এ, অর্থাৎ বি এর থেকে বড় এবং বি যদি বি এর সি এর থেকেও বড় হয়, তার মানে দুইটা সংখ্যা থেকে যখন বি বড় হবে তার মানে হচ্ছে লার্জেস্ট ইজ ইকুয়াল টু হবে বি। এখন যদি এও যদি বড় না হয়, বিও যদি বড় না হয়, তার মানে আমরা ধরে নিচ্ছি তার মানে আরেকটা সংখ্যা আছে সি, তার মানে হচ্ছে সি বড় হবে। তো এটাই হচ্ছে লজিক, এবং লাস্টে যখন আমরা লার্জেস্টটা পাই গেলাম তখন হচ্ছে প্রিন্ট করে দিলাম লার্জেস্টটা, আর এরপরে ইন্ট। তো এই জিনিসটা হচ্ছে কি আমাদের অ্যালগরিদম। এই অ্যালগরিদমটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে প্রদর্শন করব সেটা হবে আমাদের ফ্লোচার্ট। তো দেখো এই সেম জিনিসটাকে আমরা যখন চিত্রের মাধ্যমে প্রদর্শন করব, তো আমাদের স্টার্টের জন্য কি সিম্বল ছিল, স্টার্টের জন্য সিম্বল ছিল হচ্ছে আমাদের ইলিপস সিম্বল, আমরা লিখে দিলাম স্টার্ট। এরপরে হচ্ছে কি ইনপুট 3 নাম্বার, আমাদের ইনপুটের জন্য একটা সিম্বল ছিল, ডিরেকশনের জন্য আমাদের অ্যারো দিলাম, এরপরে আমাদের ইনপুটের জন্য আমাদের এরকম সাইন ছিল, তো আমরা সাইন দিলাম এবং এখানে লিখে দিলাম ইনপুট এ বি সি। এরপরে হচ্ছে আমাদের ইফ এ গ্রেটার দেন বি, এ গ্রেটার দেন সি, দেন লার্জেস্ট এ, এ গ্রেটার দেন বি গ্রেটার দেন এ, বি গ্রেটার দেন সি, দেন লার্জেস্ট বি। তো এই জিনিসগুলো ছিল কি আমাদের কন্ডিশনাল। তো কোনো কন্ডিশন চেক করার জন্য আমাদের যেটা করা লাগে সেটা হচ্ছে কি ডায়মন্ড সাইন। ডায়মন্ড সাইন দিলাম এ গ্রেটার দেন বি কিনা। দেখো এ গ্রেটার দেন বি, আমরা এখানে হচ্ছে কি যে এ গ্রেটার দেন বি অ্যান্ড এ গ্রেটার দেন সি, এটা যদি সত্য হয় তাহলে এটা, এবং এটা যদি সত্য হয় তাহলে এটা হবে, আর এটাই যদি মিথ্যা হয়ে যায়, যেহেতু অ্যান্ড মানে এটাও সত্য হতে হবে এটাও সত্য হতে হবে, তো সেক্ষেত্রে আমরা করবো কি, যদি এটা মিথ্যা হয় তাহলে আমরা চলে যাবো পরেরটাতে, তো আর যদি এটা সত্য হয় তাহলে আমরা এটা চেক করে দেখবো। তো এখানে আমরা দুইটা স্টেপ লিখবো, একটা হচ্ছে নো আর একটা হচ্ছে ইয়েস। ইয়েস মানে হচ্ছে এই কন্ডিশনটা সত্য হয়েছে, তো কন্ডিশনটা সত্য হলে আমরা আরেকটা কন্ডিশন চেক করব, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে এ গ্রেটার দেন সি, অর্থাৎ এ সি এর থেকে বড় কিনা সেই জিনিসটা আমরা চেক করে দেখব। যদি সত্যই হয় এ গ্রেটার দেন সি, তাহলে আমরা কি করব, তাহলে দেখো আমরা প্রিন্ট করে দেবো লার্জেস্ট। তো লার্জেস্টটা আমরা প্রিন্ট করব, এবং প্রিন্ট করার জন্য আমাদের প্রিন্ট হচ্ছে কি আউটপুট। তো প্রিন্ট আউটপুট ও ইনপুটের মতোই আমাদের এ সেম সিম্বল, আমরা লিখে দেবো প্রিন্ট লার্জেস্ট। এখন দেখো এটাই যদি মিথ্যা হইতো, এটা সত্য হলে তো এই কাজগুলো করবে, কিন্তু এটা যদি মিথ্যা হয় তাহলে কি করবে, মিথ্যা হলে পরের স্টেপে আসবে বি গ্রেটার দেন এ। দেখো এ গ্রেটার দেন বি, এটা যখন মিথ্যা হচ্ছে তার মানে বি গ্রেটার দেন এটা অটোমেটিক হয়ে যাচ্ছে। তো আমরা করবো কি, শুধুমাত্র বি গ্রেটার দেন সি এই জিনিসটা চেক করলে আমাদের হচ্ছে। বি গ্রেটার দেন সি, তো বি গ্রেটার দেন সি এই যে কন্ডিশনে যদি সত্য হয় আর মিথ্যা হয়, দুটো অপশন তাই না, আমরা যদি সত্য হয় আর যদি মিথ্যা হয় দুটো অপশন। তো যদি সত্য হয় তাহলে আমরা করব কি, তাহলে প্রিন্ট করে দিতে পারি প্রিন্ট লার্জেস্ট। তো এখানে লার্জেস্ট বলতে কি বিটা প্রিন্ট হবে, আর এটা নো। দেখো এই জিনিসটা যদি নো হয় তাহলে কি হবে, মানে মানে এখানেও নো হলো এখানেও নো হলো, অর্থাৎ এও বড় হলো না বিও বড় হলো না, তার মানে হচ্ছে আমাদের আলটিমেটলি বড় হচ্ছে সি। লার্জেস্ট ইজ ইকুয়াল টু বি, লার্জেস্ট ইজ ইকুয়াল টু এ, লার্জেস্ট ইজ ইকুয়াল টু সি, ঠিক আছে। তো এই হলো অবস্থা। তো এখান থেকে আমরা ফাইনালি এই যে সবগুলা থেকে আমরা কানেকশন নিয়ে আসবো, নিয়ে এসে সেটা সবগুলাকে জয়েন করার জন্য আমাদের সার্কেল ছিল, এখান থেকে আমরা জাস্ট ইন্ট করে দেবো, স্টার্ট বা এন্ডের জন্য সেম সিঙ্গল শেষ। এটা হয়ে গেল আমাদের ফ্লো চার্ট। তো দেখো একদম সহজ জিনিস, যেটা আমরা অ্যালগরিদম হবে সেই জিনিসটা আমাদের ফ্লো চার্ট হবে, আর সেই জিনিসটাকে জাস্ট এই যে কয়েকটাই তো সিম্বল, যে আমাদের স্টার্টের জন্য এই সিম্বল, ইনপুটের জন্য এরকম সিম্বল, এই যে ইনপুট এবং আউটপুট, এবং কন্ডিশনের জন্য এই সিম্বল ডায়মন্ড সিম্বল, এই সিম্বলগুলোই ব্যবহার হয়, এর বাইরে সিম্বল ব্যবহার হয় না, এগুলো ব্যবহার করলেই হয়। আর কম বেশি তোমাদের কয়েকটা করা লাগবে, আমি একটু বলে দিই, তোমরা যখন ক্লাস করবা, অনেকে জয়েন নাই, ক্লাস যখন করবা তখন দেখতে পারবা।
তো এখান থেকে তোমাদের ফারেনহাইট থেকে সেলসিয়াসের তাপমাত্রা বের করার, এগুলো আমরা প্রোগ্রামও করব, আমরা 3 নম্বর অধ্যায়ে যে আমরা এই প্রোগ্রামগুলো করব। তো প্রোগ্রামগুলো করলে তোমাদের কাছে অ্যালগরিদমগুলো আরও অনেক সহজ হয়ে যাবে। তারপরে তোমরা নিজে থেকে আগে থেকে প্র্যাকটিস করতে থাকো, নিজে নিজে প্র্যাকটিস করে করতে পারলে সেটা বেটার। নাহলে পরবর্তীতে আমরা প্রোগ্রাম করার সময় লজিকগুলো ভেঙে ভেঙে সব দেখাই দিব। তো আমি বলে দিই যে তোমার হচ্ছে ফারেনহাইট থেকে তাপমাত্রা থেকে সেন্টিগ্রেড তাপমাত্রায় রূপান্তর, তারপর ফ্যাক্টোরিয়ালের মান বের করা, আর তোমার হচ্ছে যে দ্বিঘাত সমীকরণের মূল নির্ণয়। এই 3টা জিনিস তোমাদের করা লাগবে। আর একটা করাই দিলাম, সেটা হচ্ছে কি 3টি সংখ্যার মধ্যে বড় সংখ্যা নির্ণয়ের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এই ছিল হচ্ছে তোমাদের অ্যালগরিদম এবং ফ্লোচার্ট। তো এরপরে আমরা আরেকটা জিনিস দেখব, সেটা হচ্ছে কি যে আমাদের একটা রচনামূলক প্রশ্ন হিসেবে আসে প্রোগ্রাম কম্পাইলিং প্রক্রিয়া। এটা খুবই গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে, এটাই হচ্ছে শেষ ইম্পর্টেন্ট কোশ্চেন। তো এরপরে আমরা পরবর্তী চ্যাপ্টার শুরু করব। তো এই কোশ্চেনটা আমরা একটু দেখে নিই। সি প্রোগ্রাম কম্পাইলিং প্রসেস, ঠিক আছে। তো সি প্রোগ্রাম কম্পাইলিং প্রসেস বলতে কি বোঝাচ্ছে যে আমরা একটা প্রোগ্রাম লেখা থেকে শুরু করে প্রোগ্রাম রান করা পর্যন্ত কোন কোন প্রসেসের মধ্যে দিয়ে কাজ হয় সেই জিনিসগুলো দেখাচ্ছে। যে একটা প্রোগ্রাম কম্পাইল করা মানে সোর্স কোড থেকে কিভাবে কম্পাইলেশন হয়, মানে একটা প্রোগ্রাম রানেবল অবস্থায় মানে রান করতে পারে এরকম অবস্থায় যায়, সেই জিনিসগুলো কয়েকটা প্রসেসের মধ্যে দিয়ে যায়, সেটাকে বলা হচ্ছে সি প্রোগ্রাম কম্পাইলিং প্রসেস। অর্থাৎ কি কি প্রক্রিয়ার মধ্যে দিয়ে আমাদের প্রোগ্রামটা কম্পাইল হয়। তো প্রথমেই যে জিনিসটা থাকে সেটা হচ্ছে কি যে আমাদের সোর্স কোড। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট রচনামূলক প্রশ্ন হিসেবে। তোমাদের রচনামূলক প্রশ্ন হিসেবে আসে যে প্রোগ্রাম কম্পাইলিং প্রসেসের চিত্র সহকারে বর্ণনা করো। তো এখানে কি যে জিনিসটা বলতেছি সেই জিনিসটাই জাস্ট খুব কম থিওরি লেখা লাগে এখানে, আমাদের এই ব্লক ডায়াগ্রামটাই মেইন ইম্পর্টেন্ট। তো এখানে দেখো প্রথম হচ্ছে সোর্স কোড বলতে কি যে আমাদের এখানে প্রোগ্রাম ফাইল, ঠিক আছে, সোর্স কোড। তো সোর্স কোড থেকে তোমাদের বইতে দেওয়া আছে আর আনুষঙ্গিক জিনিস দেওয়া আছে, তো যতটুকু দিলেই হবে, আমি ততটুকুই দিচ্ছি, তোমরা বইয়ের মতো করে দিতে পারো, নো প্রবলেম। বাট আমি যেভাবে দিচ্ছি সেটা সহজ হবে হয়তো বা একটু, সেই ক্ষেত্রে তোমরা এভাবেও ফলো করতে পারো। তো ঠিক আছে, তো সোর্স কোড কি হচ্ছে, আমরা যে কোডটা লিখতেছি সেটা হচ্ছে সোর্স কোড। তো সোর্স কোড যখন লেখা শেষ হবে তখন পরবর্তী কাজ কি, সেটাকে কম্পাইল করা, অর্থাৎ মেশিন কোডে কনভার্ট করা। তো সেই জন্য আমরা করবো কি, পরের স্টেপ হচ্ছে আমাদের কম্পাইল। তো কম্পাইল করার পরে দেখো আমরা যখনই কম্পাইল করব তখন কি হবে, কম্পাইলেশন এরর, অর্থাৎ আমাদের বিভিন্ন ধরনের সিনট্যাক্স, কোনো জায়গায় একটা সেমিকোলন দিই নাই, কোনো জায়গায় ধরো তোমাদের ছোট হাতে লেখার কথা ছিল বড় হাতে লেখা হচ্ছে, এরকম বিভিন্ন ধরনের এরর হতে পারে। তো এই আমরা তখন কম্পাইল করার পরে আমরা কি চেক করব, কোনো কম্পাইলেশন এরর আসছে কিনা। তো কম্পাইলেশন এরর আসছে কিনা সেটা দেখার জন্য আমরা এই জিনিসগুলোকে আমরা ব্লকের মধ্যে করি, একটু ব্লক ডায়াগ্রামের মতো করে। কম্পাইল এরর কোশ্চেন মার্ক, ঠিক আছে, কম্পাইল এরর কিনা। তো কম্পাইল এরর যদি হয় ইয়েস, ঠিক আছে, তো আমাদের একটা টার্ম বলছিলাম পূর্বের ক্লাসে, সেটা হচ্ছে বাগ এবং ডিবাগ। যে আমাদের প্রোগ্রামের মধ্যে যদি কোনো ভুল পায় সেটাকে বলা হয় বাগ, এরর পায়, আর সেই এররটাকে সলভ করাকে বলা হচ্ছে ডিবাগ। তো আমরা এই এরর সলভ করার জন্য এখানে আমরা করব কি, ডিবাগ। তো আমরা যখনই কোনো কম্পাইলার এরর, তো কম্পাইল এরর যখন হবে তখন আমরা কি করব, তখন সেটাকে আমরা ডিবাগ করব, ডিবাগ করে দেন আবার কম্পাইল করব, ঠিক আছে। এটাকে একটু এদিকে লিখি, ওকে। কম্পাইল এরর হবে তখন আমরা কি করব, সেটাকে এরর মানে এরর সলভ করব ডিবাগিং এর মাধ্যমে, দেন তারপরে আবার কম্পাইল করব, কম্পাইল করে আবার চেক করব কম্পাইল এরর আছে কিনা। যদি কোনো এরর না থাকে মানে নো, যদি কোনো কম্পাইলেশন এরর না থাকে তাহলে আমরা পরের স্টেপে যাব। কম্পাইল করে কি তৈরি হয়, অবজেক্ট কোড তৈরি হয়, ঠিক আছে। অবজেক্ট কোড, এই অবজেক্ট কোড যখন তৈরি হবে সেই অবজেক্ট কোডটা কি হবে, অবজেক্ট কোডটা হচ্ছে বাইনারি ফাইল। তো বাইনারি ফাইল থেকে এই অবজেক্ট কোড থেকে আমরা এক্সিকিউটেবল কোড তৈরি করি। তো এক্সিকিউটেবল কোড তৈরি করার জন্য সাথে আমরা বিভিন্ন ধরনের
আমাদের যে লাইব্রেরিগুলো, বিভিন্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের লাইব্রেরিগুলো থাকে, লাইব্রেরি ফাংশন যেগুলো ব্যবহার করি, সেই ফাংশনগুলোর কোডগুলো আমরা লিঙ্ক করতে হবে। সেটা কি করতে হবে? লিঙ্ক করতে হবে। লিঙ্ক করব কি? লাইব্রেরি ফাংশন কোডগুলো লিঙ্ক করব। সেটা কোথায় থেকে লিঙ্ক করব? আমাদের লাইব্রেরি ফাংশনগুলো থেকে। মানে লাইব্রেরি ফাংশনগুলো লিঙ্ক করা হয় প্রোগ্রামের সাথে, যে পূর্বের তৈরি করা জিনিসগুলো জাস্ট ব্যবহার করার জন্য যেগুলো ব্যবহার করা হয়। এই প্রোগ্রামগুলো কি রচনামূলক আসবে? আচ্ছা, প্রোগ্রাম আসবে না, এই অধ্যায় থেকে কোনো প্রোগ্রাম আসবে না। আমরা পূর্বে যে অ্যালগরিদম এবং ফ্লোচার্টগুলো করলাম ওই জিনিসগুলো আসবে। এটা সংক্ষিপ্ত আকারেও আসতে পারে, রচনামূলক আকারেও আসতে পারে। তো যত সম্ভাবনা রচনামূলক আকারে আসে, যদি আসে থাকে। তো রচনামূলকের জন্য সেইগুলোর থেকে আমরা এখন যেটা করতেছি এটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? সি প্রোগ্রাম কম্পাইল প্রসেস। তো আমাদের প্রসেস ছিল কি, যে অবজেক্ট কোড অর্থাৎ বাইনারি কোড তৈরি হবে, সেই বাইনারি কোডকে লিঙ্ক করবো কার সাথে? লাইব্রেরি ফাংশনের সাথে আমরা লিঙ্ক করব, ঠিক আছে? তো এখন লিঙ্ক করার পরে আমাদের লিঙ্কিং এরর হয়, ঠিক আছে? তো আমরা এখানে আমরা চেক করব এরর, লিঙ্কিং এরর হচ্ছে কিনা, ঠিক আছে? তো লিঙ্কিং এরর যদি হয় তাহলে সেম ভাবে এখানে যদি ইয়েস হয় তাহলে আমরা সেটাকে আবার করব কি, আবার সেটাকে ডিবাগ করে আবার কম্পাইল করা শুরু করব, আবার এখান থেকে শুরু হবে। সব প্রসেসগুলো শেষ করে আবার লিঙ্কিং এরর যদি আবার চেক করব, যদি না হয়, যদি নো হয়, যদি নো হয় দেন পরের স্টেপে যাব। দেন তারপর আমরা এখান থেকে তৈরি হবে কি, এখান থেকে আমাদের তৈরি হবে লিঙ্ক করা হয়ে গেলে আমাদের এক্সিকিউটেবল কোড তৈরি হয়। তো এক্সিকিউটেবল কোড তৈরি হলেও কি করতে হবে? আমরা এটাকে রান করব। রান করার জন্য আমাদের কি করা লাগবে? রান করার জন্য আমাদের এক্সটার্নালি ইনপুট দেওয়া লাগবে কি, ডাটা, মানে হচ্ছে ইউজার ইনপুট। আমরা ডাটা ইনপুট দিলে সেটা রান হবে। এখন রান করার পরে আরেকটা জিনিস, আমাদের রান টাইম এরর হয়। তো আমরা চেক করব যে আমাদের কোনো রান টাইম এরর হচ্ছে কিনা। রান টাইম এরর, তো কোনো রান টাইম এরর হচ্ছে কিনা সেই জিনিসটা আমরা চেক করতে হবে। যদি রান টাইম এরর হয়, মানে ইয়েস হয়, তাহলে সেম ভাবে আমাদের এটা ঘুরে আবার সেই ডিবাগ করতে হবে। ডিবাগ করে দেন সবগুলো প্রসেস শেষ করে আবার এখানে আসতে হবে। আর যদি নো হয়, তাহলে আমাদের রেজাল্ট দিয়ে দেবে। দেখো আমাদের জায়গা ছোট থাকার কারণে আমরা এই জিনিসটা ঘুরাই লিখলাম। তোমরা পেজে একদম ডাইরেক্টলি ওপর থেকে নিচ পর্যন্ত লিখবা, কোনো সমস্যা নেই। তো দেখো আমি জিনিসটা আরেকবার একটু ডিসক্রাইব করি। তো সেটা হচ্ছে কি, ফার্স্টে আমরা যে প্রোগ্রামটা লিখবো, যে কোডটা করবো, সেটাকে বলা হচ্ছে সোর্স কোড। সোর্স কোডকে আমরা কম্পাইল করবো কিসের মাধ্যমে? যে ট্রান্সলেটর, অ্যাসেম্বলার, কম্পাইলার, ইন্টারপ্রিটার, যে ল্যাঙ্গুয়েজ যেটা ব্যবহার করে সেটা ব্যবহার করে আমরা করবো কি, আমরা সেটাকে কম্পাইল করব। তো সোর্স কোড থেকে কম্পাইল করলে কি হবে? কম্পাইলেশন এরর হতে পারে। তো কম্পাইলেশন এরর যদি হয়, ইয়েস হয়, তাহলে সেটাকে ডিবাগ করব। ডিবাগ করে আবার কম্পাইল করব। আবার কম্পাইল করলে সে এখন আর এরর হবে না। তো এরর যদি নো হয় তাহলে আমরা সেটাকে অবজেক্ট কোড পাবো। তো অবজেক্ট কোড পেলে সেই অবজেক্ট কোডটাকে লিঙ্ক করবো হচ্ছে আমাদের লাইব্রেরি ফাংশনের সাথে। লাইব্রেরি ফাংশনের সাথে লিঙ্ক করে আমরা পাবো হচ্ছে এক্সিকিউটেবল কোড। বাট লিঙ্কিং করার সময় আমাদের এরর হয়। তো চেক করবো লিঙ্কিং এরর হচ্ছে কিনা, লিঙ্কার এরর হচ্ছে কিনা। যদি এরর হয় সেমভাবে আমরা সেটাকে ডিবাগ করে আবার কম্পাইলেশন প্রসেস থেকে আবার এই পর্যন্ত আসবো। আবার চেক করবো লিঙ্কিং এরর হচ্ছে কিনা। যদি লিঙ্কিং এরর না হয় তাহলে আমরা এক্সিকিউটেবল কোড পাবো। এক্সিকিউটেবল কোডকে আমরা রান করতে পারবো। রান করার জন্য আমাদের ইনপুট দিতে হবে ডাটা, ইউজার ইনপুট, ঠিক আছে? ডাটা ইনপুট দিলাম। রান করার পরে সে রান টাইম এরর হতে পারে আমাদের। রান টাইম এরর যদি হয় সেমভাবে সেটাকে আবার আমরা ডিবাগ করব। ডিবাগ করে কম্পাইল করব। কম্পাইল করে সেম প্রসেসের মধ্যে দিয়ে আবার আমরা এই রান পর্যন্ত আসবো। আবার চেক করব রান টাইম এরর হচ্ছে কিনা। যদি কোনো রান টাইম এরর না হয় তাহলে ফাইনালি আমাদের রেজাল্ট দিবে। তো এই প্রসেসের মাধ্যমে আমরা একটা প্রোগ্রাম মানে তৈরি করা শেষ করি আর কি। তো এটাই ছিল হচ্ছে আমাদের প্রোগ্রাম কম্পাইলেশন প্রসেস। আশা করি তোমরা বুঝতে পারছো। তো এটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রচনামূলক কোশ্চেন আকারে এই কোশ্চেনটি এসে থাকে। তো এইভাবেই লিখতে হবে তোমাদের। এইটা কোশ্চেন একটা ছিল। তারপর হচ্ছে আমাদের প্রোগ্রাম পরিকল্পনার ধাপসমূহ একটা কোশ্চেন ছিল রচনামূলক কোশ্চেন আকারে। এই দুইটা কোশ্চেন এই অধ্যায় থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
তো তোমাদের সাজেশন প্লাস সব কিছু তোমরা খুব দ্রুতই পেয়ে যাবা। আপাতত আমি বলে দিচ্ছি ক্লাসে ক্লাসে, তো তোমরা এভাবে পড়াশোনা করতে থাকো, আমি তোমাদের বাকিটা সাজেশন খুব দ্রুতই পেয়ে যাবা, কমপ্লিট সাজেশন। ওকে, তো তোমাদের এই অধ্যায় থেকে এটুকু পড়লে হবে। তো তোমাদের ফ্লো চার্ট এবং অ্যালগরিদম যে তিনটা বললাম সেটা হচ্ছে কি, একটা হচ্ছে আমি আরেকবার একটু লিখে দিই, ফ্লো চার্ট অ্যান্ড অ্যালগরিদম। সেটা কি, একটা হচ্ছে তোমার ফারেনহাইট টু সেলসিয়াস, আরেকটা হচ্ছে যে ফ্যাক্টোরিয়ালের, আর আরেকটা হচ্ছে কি যে আমাদের বাইনোমিয়ালের দ্বিঘাত সমীকরণ। ঠিক আছে, এই তিনটা, তো এই তিনটা ইম্পর্টেন্ট, এই তিনটা ভালোভাবে করতে হবে, আসলে এই তিনটা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আর তোমরা সবগুলো দেখে রাখতে পারো, বাট এই তিনটা ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো এটাই। তো চ্যাপ্টার 1 শেষ, অনেক সময় লেগে গেল আমাদের একটা চ্যাপ্টার শেষ করতেই। তো প্রথমের দিকে তো তোমাদের যেহেতু প্রোগ্রামিংয়ের এটাই প্রথম প্রোগ্রামিং, সেজন্য আমি প্রথমের দিকে একটু আস্তে আস্তে স্লোই আগাচ্ছি। তো সমস্যা নেই, তোমাদের যাতে সমস্যা না হয় সেজন্যই। তোমাদের সিলেবাস দ্রুতই শেষ হয়ে যাবে, এটা নিয়ে টেনশন নেই। তো আজকে তো ক্লাসও প্রায় শেষের দিকে চলে আসলো, তো তোমাদের গতকালকের ক্লাসটাও হয় নাই, তো সেই হিসাবে আজকে তোমাদের ইলেকট্রিক্যাল ক্লাস আছে। তো আর নতুন চ্যাপ্টার শুরু হবে, নতুন চ্যাপ্টার এখন আর শুরু করতেছি না, তবে তোমাদের আমি সুযোগ অনুযায়ী, মানে তোমাদের ভাইয়া, তোমাদের জাহেদ ভাইয়ের ক্লাস আছে, তো সেই ক্লাসগুলো করতে থাকো। পাশাপাশি আমি সুযোগ করে তোমাদের গ্রুপে মেসেজ দিয়ে পরবর্তীতে আমি আরেকটা ক্লাস নিয়ে নিব, কারণ সবে আমাদের একটা ক্লাস শেষ, একটা চ্যাপ্টার শেষ হলো, আমাদের অনেক ক্লাস করা লাগবে। তো তোমরা ক্লাস করতে থাকো, আমি মানে বুঝে, মানে যখন দেখবো যে ফ্রি আছে বা তোমাদের স্লট ফ্রি আছে, ওরকম একটা সময় তোমাদের ক্লাসটা আমি করায় ফেলবো। আচ্ছা ঠিক আছে, আজকে এ পর্যন্তই। আর নতুন চ্যাপ্টার শুরু করতে গেলে এখন কিছুই শেষ হবে না, তো আমি জাস্ট একটু বলে নিই। চ্যাপ্টার 2 হচ্ছে ডাটা টাইপ, কনস্ট্যান্ট এবং ভেরিয়েবল সম্পর্কে। তো এই জিনিসগুলো হচ্ছে কি যে তোমার অনেকটা বেসিক কনসেপ্টের মতো, তো খুবই সহজ চ্যাপ্টার, বাট বেসিক কনসেপ্ট, মানে একটা বেসিক প্রোগ্রামিংয়ের একটা মানে কনসেপ্ট তৈরি হবে, ধারণা তৈরি হবে, ডাটা টাইপ কী কী জিনিস নিয়ে কাজ করে। তো সেই জিনিসটা তোমরা একটু থিওরিটা পড়ে আসলে ভালো হবে। তোমরা যদি নিজেটা চ্যাপ্টার 2টা একটু হালকা করে একটু মানে জাস্ট দেখা যাচ্ছে জিনিসগুলো সম্পর্কে বলতেছে কি, মানে কনস্ট্যান্ট জিনিস কি, ভেরিয়েবল জিনিস কি, বা ডাটা টাইপ জিনিস কি, এগুলো আসলে কি জিনিস, হালকা একটু যদি রিডিং পড়ে আসো তাহলে লেকচারটা বুঝতে একটু সুবিধা হবে আর কি। তো তোমাদের সুবিধার জন্য এই কথাটা বললাম আর কি। তোমরা একটু মানে চ্যাপ্টার 1টা পড়ে চ্যাপ্টার 2টা একটু জাস্ট খালি রিডিং পড়ে রাখবা, প্রথম 2.1 পর্যন্ত পড়লেই হবে, 2.1 পর্যন্ত পড়লে বাকিটা আমি করাবো। তোমরা জাস্ট একটু রিডিং পড়ে রাখবা, তাহলে বুঝতে সুবিধা হবে। তো ঠিক আছে, তো তোমরা এ পর্যন্ত আজকে, নেক্সট ক্লাসে কথা হবে। আর আমি আরও একটা ক্লাস, মানে নেক্সট ক্লাস তো আবার আগামী সপ্তাহে, তো আগামী সপ্তাহের আগেই একটা সময় তোমাদের আমি মেসেজ দিয়ে, গ্রুপে আগে মেসেজ দিয়ে তোমাদের ক্লাসটা আমি নিয়ে নিব। তো ঠিক আছে, আল্লাহ হাফেজ।